আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর বিএম শাখা দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস নেব। তো যেহেতু দ্বাদশ শ্রেণী, তোমাদের সাথে আমার পরিচয় আছে, নতুন করে বলার কিছু নেই, তবু বলছি। আমি নীলুফা আক্তার, প্রভাষক, নিশিন্দারা পব্লিক স্কুল অ্যান্ড কলেজ। দেখো, আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস নিচ্ছি, সেই কারণে আমি একটু সিলেবাসটা সম্পর্কে তোমাদের ধারণা দিতে চেয়েছি। একটু দেখো, এইচএসসি বিএম শাখা দ্বাদশ শ্রেণী, তোমাদের সিলেবাসটা দুটো ভাগ থাকে, ব্যাকরণ অংশ, নির্মিতি অংশ। ব্যাকরণ অংশ থাকে 25 আর নির্মিতি অংশ থাকে 35। তো ব্যাকরণের ভেতর উচ্চারণের নিয়ম থাকে, বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দ শ্রেণী, শব্দ গঠন, শব্দ গঠনের ভেতরে থাকবে উপসর্গ, প্রত্যয়, সমাস এবং বাক্যতত্ত্ব। দেখো, এখানে আইটেম হচ্ছে 5টা: উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ, শব্দ গঠন এবং বাক্যতত্ত্ব। 5টা আইটেম থেকে 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। 5 5 25। এই হলো তোমাদের ব্যাকরণ। আর নির্মিতি অংশ অনেক কিছু আছে, পারিভাষিক শব্দ, চিঠি, দরখাস্ত, খুদে বার্তা, এসব আমি আর লিখলাম না, সময় নষ্ট হবে। তো আমি ব্যাকরণ পড়াবো। আমি শুরু করব ব্যাকরণিক শব্দ শ্রেণী দিয়ে, ঠিক আছে? আজকে আমরা পড়ব শব্দের শ্রেণী বিভাগ। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং দিতে হবে। আমি মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পড়ব শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ যেহেতু আমরা পড়ব, আমাদের শব্দ সম্পর্কে একটু জানতে হবে। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, শব্দ আমরা জানি, তারপর হয়তো অনেক সময় তোমরা ভুলে যাও, তাই আমি আবার বলছি। আচ্ছা, শব্দ চেনার আগে আমি একটু তোমাদের ক্লিয়ার করে নিই। আমাদের প্রয়োজন শব্দ। আমরা বলছি শব্দ কি, কিন্তু কেউ যদি বলে যে শব্দ কাকে বলে বলো, আমি জানি তোমরা কনফিউজড হয়ে যাও, গুছিয়ে বলতে পারো না, তাই আমি একটু ক্লিয়ার করতে চেয়েছি। আমরা যেটুকু শিখবো ভালোভাবে শিখবো, যেটা আমাদের ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা যেন তার সঠিক প্রয়োগটা করতে পারি। দেখো, বাকযন্ত্র, হ্যাঁ, আমাদের প্রয়োজন শব্দ, এগুলো প্রয়োজন নেই, তবু তোমাদের যাতে বিষয়টা মাথায় থাকে সেই জন্য আমি একটু বলছি। বাকযন্ত্র, কণ্ঠনালী থেকে মুখ বিভাগ পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আওয়াজ করতে ব্যবহৃত হয় সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। বাক অর্থ কথা, যন্ত্র মানে তো বোঝো যন্ত্র, কথা বলার যন্ত্র, সবগুলোকে একত্রে বলে বাকযন্ত্র, ঠিক আছে? এখন ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, আমরা বাকযন্ত্রের সাহায্যে যা কিছু উচ্চারণ করি সেগুলো প্রত্যেকটি এক একটি ধ্বনি। যেমন আমি বললাম আ, এটা একটা ধ্বনি। আমি বললাম অ, এটা একটা ধ্বনি। আমি বললাম কু, এটা একটা ধ্বনি, ঠিক আছে? তো এই ধ্বনিগুলোর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। আর আমি এই ধ্বনিকে যখন লিখে প্রকাশ করব তখন তাকে বলা হবে বর্ণ, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, বা ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ, ঠিক আছে? তাহলে অ, আ, ক, ড, হ্রস্ব, এগুলো প্রত্যেকটা এক একটা বর্ণ।
আমি যখন বাকযন্ত্রের সাহায্যে এগুলো আওয়াজ করি তখন আমি সেটাকে ধ্বনি বলবো, যখন আমি সেগুলোকে লিখে প্রকাশ করব তখন সেগুলোকে আমি বলবো বর্ণ। এবার আমি শব্দে আসি। আমি কয়েকটা ধ্বনি বর্ণ লিখলাম, ক, ল, ম, এগুলো হচ্ছে বর্ণ। ঠিক আছে, এই বর্ণগুলোকে যখন আমি পাশাপাশি লিখব, হ্যাঁ, তখন তাকে বলা হবে শব্দ। তবে পাশাপাশি লিখলেই শব্দ হবে না, আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে তার অর্থ থাকতে হবে। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? দুই বা ততোধিক বর্ণ যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। দুই বা ততোধিক বর্ণ যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় বর্ণ। যুক্ত হবে এবং তার অর্থ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বললাম আমি কলম দিয়ে লিখি। এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি শব্দ। ঠিক আছে, এই চারটা শব্দ মিলে তৈরি হয়েছে বাক্য। তাহলে বাক্যের সংজ্ঞা আমি কিভাবে দিতে পারি? আমি বলতে পারি কতগুলো শব্দ পাশাপাশি বসে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। কতগুলো শব্দ পাশাপাশি বসে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। আমরা আজকে বাক্য করবো না, তবু একটার সাথে যেহেতু আরেকটা রিলেটেড, একসাথে বললে তোমাদের মনে থাকবে এবং তোমরা একটার সাথে আরেকটা পার্থক্যটা কি সেটা বুঝতে পারবে। তাহলে দুই বা ততোধিক বর্ণ যুক্ত হয়ে বা পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ। আর কতগুলো শব্দ পাশাপাশি বসে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। ঠিক আছে, এইভাবে তোমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে যদি জিনিসটা বুঝতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে আর কখনো কনফিউজড হবে না। আমরা চলে যাই আমাদের মূল পাঠে। আমাদের মূল পাঠ হচ্ছে শব্দ, শব্দের শ্রেণী বিভাগ। এখন শব্দের শ্রেণী বিভাগ করা যায় তিনটি পদ্ধতিতে বা তিনটি দৃষ্টিকোণ থেকে। শব্দের শ্রেণী বিভাগ করা যায় তিন পদ্ধতিতে। ঠিক আছে, এক, উৎস অনুসারে অর্থ অনুসারে গঠন অনুসারে। দেখো, শব্দের শ্রেণী, শব্দ কিন্তু তিন প্রকার বলিনি আমি বলেছি শব্দের শ্রেণী বিভাগ করা যায় তিনটি পদ্ধতিতে, তিনটি দৃষ্টিকোণ থেকে। প্রথমটা হচ্ছে উৎস অনুসারে, অর্থাৎ শব্দের উৎপত্তি কোথা থেকে, সেই উৎস অনুসারে শব্দকে শ্রেণী বিভাগ করলে পাওয়া যায় 5 ধরনের শব্দ। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ঠিক আছে, উৎস অনুসারে শব্দ 5 প্রকার। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। একইভাবে অর্থ অনুসারে শব্দ অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। যৌগিক, রূঢ়ি, যোগ, রূঢ়। যৌগিক, রূঢ়ি, যোগ, রূঢ় শব্দ। গঠন অনুসারে শব্দ 2 প্রকার। মৌলিক শব্দ
সাধিত শব্দ। ঠিক আছে, তাহলে দেখো শব্দের শ্রেণীবিভাগ পড়া মানেই হচ্ছে আমাদের এই তিনটা শ্রেণীবিভাগ করতে হবে। এই হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ, এবং এই তিনটা শ্রেণীবিভাগ পড়া মানে তিনটা কোশ্চেন রেডি হয়ে যাওয়া। প্রশ্ন তিনটা হতে পারে। একটা প্রশ্ন হতে পারে শব্দ কাকে বলে, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখাও। আরেকটা প্রশ্ন হতে পারে শব্দ কাকে বলে, অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখাও। আরেকটা প্রশ্ন হতে পারে শব্দ কাকে বলে, গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখাও। প্রশ্ন এভাবে হতে পারে শব্দ কাকে বলে, গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কি কি প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ দাও। বা প্রশ্ন হতে পারে শব্দের শ্রেণীবিভাগ দেখাও। শব্দ কাকে বলে বললো না, ঠিক আছে, প্রশ্নে থাকলো না, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে কাকে বলে জানতে চাক বা না চাক তোমরা দেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব এই প্রশ্নটার উত্তর। আজকে আমরা পড়ব শব্দ কাকে বলে, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখাও। আমরা আগে জেনেছি উৎস অনুসারে শব্দ 5 প্রকার: তৎসম শব্দ, অর্থ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। আচ্ছা, এবার আসো তৎসম শব্দ। তৎসম মানে হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, তৎসম, তৎ অর্থ তার, সম অর্থ সমান। তার বলতে এখানে বোঝাচ্ছে সংস্কৃত। তার সমান মানে সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত শব্দগুলোকেই বলা হয় তৎসম। অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। আমি সংজ্ঞাটা গুছিয়ে বলি। যে সমস্ত শব্দ বাংলা ভাষায়, যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। চন্দ্র, সূর্য, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। ঠিক আছে, এই হলো তৎসম শব্দ। এরপর আসো অর্ধ তৎসম শব্দে। অর্ধ তৎসম নাম শুনে বুঝতে পারছো, মানে আধা সংস্কৃত। যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে কিঞ্চিত বা সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন আমি উদাহরণ যদি দেই, আমি বলতে পারি জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত। এগুলো হচ্ছে অর্ধ তৎসম, আধা সংস্কৃত শব্দের উদাহরণ। অর্থাৎ এগুলো সংস্কৃত শব্দ থেকে সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। এরপর আসো তদ্ভব। ঠিক আছে, তদ্ভব। দেখো তদ্ভব শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি আমি পাবো তা থেকে উদ্ভব। তা মানে হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত থেকে উদ্ভব। ঠিক আছে, তাহলে সংস্কৃত থেকে উদ্ভব তদ্ভব শব্দের সঙ্গে আমি এভাবে দিতে পারি যে যে সমস্ত শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায় কিন্তু সময়ের দীর্ঘ সময়ের বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে। অর্থাৎ সংস্কৃততে মূলটা রয়েছে, সংস্কৃত থেকেই এর উৎপত্তি, কিন্তু দীর্ঘ সময়ের বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে অর্থাৎ প্রকৃতিগতভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে যে পরিবর্তনটা হয়ে যায় সেই পরিবর্তনটা হয়ে গেছে, সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন আমি যদি উদাহরণ দেই আমি বলতে পারি যেমন হস্ত। ঠিক আছে,
শব্দ এখান থেকে পরিবর্তিত হয়ে হয়েছিল হন্থ। হন্থ, তারপর হয়েছে হাত। ঠিক আছে, এটা হচ্ছে তদ্ভব শব্দ। সংস্কৃত হচ্ছে হস্ত, আর সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে যে রূপটা নিয়েছে সেটা হচ্ছে হাত। ঠিক আছে, আমি আরো একটু উদাহরণ দিতে পারি। চর্মকার, চর্মকার হয়েছিল চর্ম আর, তারপর হয়েছে চামার। ঠিক আছে, এই হলো তদ্ভব শব্দ। তারপর আসো দেশি শব্দ। দেশি শব্দের সঙ্গে আমি এভাবে বলতে পারি যে বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহার করা কিছু কিছু ভাষা বাংলা ভাষায় রয়ে গেছে। তোমরা আদিম অধিবাসী বোঝো তো, যেমন কোল, মুন্ডা, এরকম বাঙালি জাতির যে আদি যে গোষ্ঠী, আদি যে জাতি ছিল, এরকম অনেকগুলো গোষ্ঠী ছিল। সেই তাদের ব্যবহার করা কিছু কিছু শব্দ এখনো বাংলা ভাষায় রয়ে গেছে। সেই শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। যেমন আমি বলতে পারি কুলা, গঞ্জ, চোঙা, চোঙা, টোপর, ঢেকি। কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ঢেকি, ডাব, ডাগর ইত্যাদি, এগুলো হচ্ছে দেশি শব্দ। এরপর আসো বিদেশি শব্দ। বিদেশি শব্দ কাকে বলে? আচ্ছা, আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতি, বাণিজ্যিক প্রভৃতি কারণে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর লোক বাংলাদেশে এসেছিল। তোমরা জানো, তোমরা ইতিহাস সম্পর্কে যদি ধারণা থাকে, আমাদের দেশে বিভিন্ন সময় বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর লোক এসেছিল। আমরা জানি পর্তুগিজরা এসেছিল, এখানে বাণিজ্য করার জন্য দীর্ঘ সময় ছিল। ঠিক আছে, এই যে এক দেশ থেকে আরেক দেশে বিশাল একটা গোষ্ঠী যাওয়া, এটা রাজনৈতিক কারণেও হতে পারে, আবার ধর্ম প্রচারের জন্য হতে পারে, সাংস্কৃতিক বিস্তৃতি ঘটানোর জন্য হতে পারে। ঠিক আছে, এই বিভিন্ন কারণে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর লোক এসেছিল এবং দীর্ঘ সময় এখানে অবস্থান করেছিল। তো দীর্ঘ সময় অবস্থান করার পর একটা সময় তারা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার করা কিছু কিছু শব্দ বাঙালিরা গ্রহণ করে নিয়েছে বা ছাড়তে পারেনি। অর্থাৎ তাদের ব্যবহার করা কিছু কিছু শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে। সেই শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। তাহলে সংজ্ঞাটা আমি এভাবে বলতে পারি। রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক প্রভৃতি কারণে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর লোক এদেশে এসেছিল। তাদের ব্যবহার করা কিছু কিছু শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে। এই শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন আমরা চেয়ার, টেবিল, আপেল এগুলো ব্যবহার করে থাকি, এগুলো আসলে বিদেশি শব্দ। এখন বিদেশি শব্দের মধ্যেও অনেক শ্রেণীবিভাগ ঠিক না, অনেক ধরন রয়েছে। আরবি শব্দ রয়েছে, ফার্সি শব্দ রয়েছে, ইংরেজি শব্দ রয়েছে। ঠিক আছে, মিশ্র শব্দ রয়েছে, যেমন হাট, বাজার। হ্যাঁ, হাট শব্দটা বাংলা আর বাজার শব্দটা ফার্সি। এই হলো উৎস অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ। আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে অর্থ অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ বা গঠন অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ করবো। আমি বিভিন্ন সময় খাতা কাটতে গিয়ে দেখেছি ছেলেমেয়েরা হয়তো না বুঝে পড়ে, সেই কারণে হয় কি চেয়েছে অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ লেখো, সেখানে উত্তর দিয়েছে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। ঠিক আছে, আবার গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ এসছে, দিয়েছে অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। এটা কিন্তু না বুঝে পড়ার কারণে হয়। তাই তোমরা
একটু বুঝে পড়ার চেষ্টা করবে। কোন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগটা করা হয়েছে সেই দৃষ্টিকোণ মাথায় রেখেই কিন্তু তার সংজ্ঞাগুলো দেয়া থাকে। এই জিনিসটা যদি তোমরা খেয়াল করতে পারো তাহলে এইরকম ভুল আর হবে না। প্রিয় শিক্ষার্থী, আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।